প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আমি সুজিত কুমার বারোই, সহকারী শিক্ষক, জ্ঞানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.2 এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস 2.1 এর উপর নিয়েছি। তো এই অধ্যায়টি আলোচনা করতে হলে আমাদেরকে যে একটি সূত্র জানতে হবে। আমরা আগের অধ্যায়ে জেনেছি, দেখো আগের অধ্যায়ের সূত্রটি জেনেছি আমরা, আই সমান সমান পি এন আর। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে। তো এবারে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে জিনিসটি লাগবে, দেখো সি সমান পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার হলো এন। এখানে সি হলো চক্রবৃদ্ধি মূলধন, আর পি হলো আসল 1 to 1, আর হলো মুনাফার হার, এন হলো সময়। তো আমরা দেখি এই সূত্র দিয়ে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করি। প্রথমে আমরা 7 নম্বর অঙ্কটা করব। দেখো 7 নম্বর অঙ্কটিতে রয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, দেখো এখানে আমাকে সি এর মান বের করতে হবে। তো আমরা মুছে ফেলি। 7 নম্বর অঙ্কটিতে রয়েছে, এখানে কি কি দেওয়া আছে দেখো তো। এখানে আমাদের আসল রয়েছে, আসল বা মূলধন। আসল পি সমান 8,000 টাকা, 8,000 টাকা, সময় এন সমান সমান 3 বছর, মুনাফার হার, মুনাফার হার আর সমান 10%। 10% পার্সেন্টকে যদি উঠিয়ে দিই তাহলে এটা কি হবে, দেখো 10/100, এটাকে ভাগ দিলে 0.1 হয়। এবারে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধন লেখো, চক্রবৃদ্ধি মূলধন সি সমান 1। তো আমরা জানি, এবার আমরা সূত্রের প্রয়োগ করব। লেখো যে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন। তাহলে এই মানগুলো কিন্তু সবই এখানে রয়েছে। এই মানগুলো আমরা পর্যায়ক্রমে এখানে বসিয়ে দিই। দেখো পি এর মান আছে কত, পি এর মান হলো 8,000, 1 প্লাস আর এর এই মানটি বসাতে হবে 1, এর মান হলো 3। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখো এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কত হবে, 1.1, 8,000। দেখো এটিকে 1.1 কে যদি আমরা 3 বার গুণ করি, দেখো 1 মানে কিউব মানে কি 3 বার গুণ, তাই না? তাহলে 1.1 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 1.21 হয়। তো 1.21 কে যদি আবার আমরা এটা দিয়ে গুণ করি, দেখো তো এটা দিয়ে করলে 1 2 1, আবার একটা 0, 1 2 1, তো 1 2 এর আগে 3, তো তারপরে 2 এর আগে 3 1, এখানে দেখো 2 ঘর পরে দশমিক, এখানে 1 3 1 2 3, এখানে দশমিক হবে।
তো এখানে যদি আমরা গুণ দিয়ে আমরা 1.331 দিতে পারি। এবার যদি 8 দ্বারা দেখো 8 এর পরে 3টা জিরো রয়েছে আর দশমিকের পরে 3টি অঙ্ক রয়েছে, তো এই জিরো উঠে যাবে আর এই দশমিক উঠে যাবে। শুধুমাত্র 8 দ্বারা যদি গুণ করো এই সংখ্যাটিকে দশমিক করে তাহলে কিন্তু আমাদের গুণফলটা হয়ে যাবে। তো দেখো 8 কে 8, 3 8 24 এর 4 হাতে হলো 2, 3 8 24, 25 26 এর 6 হাতে হলো 2, 8 কে 8 আর 2 10। দেখো 8 কে 8, 3 8 24 এর 4 হাতে হলো 2, 3 8 24 25 26 এর 6 হাতে হলো 2, 8 কে 8 আর 2 10। তাহলে আমাদের 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কিন্তু এত টাকাই হবে। এত উত্তর 10,648। তো দেখো আবার এই সূত্রটি যদি আমরা বুঝতে পারি বা মুখস্থ থাকে আমাদের, তাহলে কিন্তু আমাদের অঙ্কে কোনো প্রবলেম নাই। এখানে সূত্রের মাধ্যমে ফেলে দিলেই হবে। বলছে যে কোনো মূলধন মানে কোনো মূলধন কত 8,000 টাকা, 8,000 টাকা যদি 3 বছরে 10% হারে বিনিয়োগ করা হয় তাহলে 3 বছর পরে ওর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বুঝি, যে মুনাফাটা হবে সেই মুনাফার আসল। তো এখানে একটি কথা রয়েছে, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটি হলো দেখো সরল মুনাফায় মুনাফার কখনো মুনাফা হবে না, মুনাফা সারা জীবন আলাদা থেকে যাবে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফাটি পরবর্তী বছরে আসলের সাথে যোগ হয়ে যাবে। তো ওই আগের আসল আর এই যে মুনাফাটি হলো এক বছরে, ওই মুনাফাটা যোগ হয়ে পরবর্তী বছরে এই টোটালের উপরে আবার মুনাফা পাবে। আবার তারপরের বছরে যে মুনাফা হলো ওটা আবার সেই মূলধনের সাথে যোগ হয়ে যাবে। এইভাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু সবসময় সরল মুনাফার থেকে বড় হয়। তো তো আমরা এই সূত্রটি প্রয়োগ করে এখানে পি এর মান 8,000, এক তো এক থাকলো, আর আর এর মান কত, এই মানটি আমি বসালাম। তারপরে এর মান হলো 3 বসিয়ে দিলাম, এটার সাথে এটা যোগ করলে এটা হয়। তো এটা যদি 3 বার গুণ করো তাহলে এটা হবে। এখন দেখো গুণের শর্টকাট তোমরা ক্যালকুলেটর ছাড়া হয়তো গুণ করতে পারো না, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। এখানে 8 এর পরে 3টে জিরো রয়েছে, এখানে দশমিক পরে 3টি সংখ্যা রয়েছে, অঙ্ক রয়েছে। এই 3টি অঙ্ক ওর জন্য এই 3টি জিরো চলে যাবে, ফলে দশমিক উঠে গেল। তো এখন কি হলো দেখো, শুধু 8 দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে আমাদের অঙ্কটির যে রেজাল্ট এটি হলো আমাদের রেজাল্ট। অর্থাৎ 8,000 টাকা যদি আমি 3 বছর বিনিয়োগ করি চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে আমি 3 বছর পরে এত টাকা পাবো, টোটাল এত টাকা পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। এই পর্যায়ে আমরা করব 8 নম্বর করি, দেখি তো 8 নম্বরে কি আছে। 8 নম্বরে দেখা যাচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো দেখো এখানে আমরা 2.1 যে সূত্র প্রয়োগ করেছিলাম সরল মুনাফার ক্ষেত্রে সেই সূত্র প্রয়োগ করতে হবে, আবার এখন যে সূত্র আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রয়োগ করলাম সেটিও আমাদের লাগবে। তো এখানে কি কি দেয়া আছে সেটা আমরা এখানে লিখি। দেখো এখানে আসল কত 5,000 টাকা, মানে আসল পি সমান 5,000 টাকা। তো এখানে কি আছে 3 বছরের সময় n সমান 3 বছর, মুনাফার হার মুনাফার হার হলো r সমান 10% সমান 10/100 সমান 1। এরপরে
প্রথমে আমরা যদি সরল মুনাফা বের করি, সরল মুনাফা আই সমান সমান 1, চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সি বিয়োগ পি, দেখো এটাও বের করবো আমরা। সি বিয়োগ পি, সি হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফার আসল, আর এখান থেকে যদি এই আসলটা বাদ দিই তাহলে কিন্তু মুনাফাটা পাবো। এই দুটো যদি বের করি, তারপরে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি সরল মুনাফা বাদ দেই তাহলে আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তো আমরা জানি নেব, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা আর ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। তো পি এর মান কত? 5000, 5000 ইনটু এন এর মান কত? 3 বছর। আর আর এর মান তুমি এটাও বসাতে পারো, এটা বসাই, তাহলে কাটাকাটি করতে তোমাদের সহজ হবে। 10/100, এই 0 কাটলাম, এই 0 আর এই 0 কাটলাম, তো 3 পাশে 15, তারপরে দুটো 0 থাকে। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে আই মানে সরল মুনাফাটা পেলাম কত? 1500 টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো, আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা সি বিয়োগ পি সমান, সি হলো কত? দেখো পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন মাইনাস পি। মুনাফার ক্ষেত্রে এখানে একটু এটাও লিখতে পারো, মুনাফা আই সমান সমান। তো আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফাটা কত? সি বিয়োগ পি। এবারে আমরা উপরে একটু মুছি, আমাদের বোর্ড ছোট। সমান দুটো থেকে যদি পি আমরা কমন নিই, দেখো পি কমন নিলে থাকে কি? এখানে থাকবে 1 প্লাস আর এর পাওয়ার n মাইনাস এখানে থাকবে 1, কমন নিলাম আমরা পি। এবারে আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে দেখো পি এর মান কত? পি এর মান ছিল 5000 টাকা, 1 আর আর এর মান হলো কত? 0.3 ছিল, ওখানে 0.1 ছিল, 0.1 এর পাওয়ার হলো কত? 3, যেহেতু 3 বছর, আর বিয়োগ হবে 1, তো 5000 1.1 এর হবে কিউব মাইনাস 1। এবারে আমরা এই জিনিসটিকে আগের অঙ্কটিতে গুণ করে কত পাইছিলাম মনে আছে? 1.331। তো 5000 1.331 বিয়োগ হবে এটা কত? 1। অর্থাৎ এটাকে 1.1 কে যদি তুমি 3 বার গুণ করো, 1.1 কে 3 বার গুণ করলে তুমি এই সংখ্যাটি পাবে। তো এই ক্ষেত্রে এখন যদি বিয়োগ করি, দেখো 5000 বিয়োগ করলে এই একটার সাথে এই এক পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা বিয়োগ হয়ে থাকবে তো 0.331 থাকবে। এবারে আমরা যদি এটাকে গুণ করি, দেখো এখানে আবার সেই আগের মতো একই অবস্থা হলো। এখানে আগে তো কোনো সংখ্যা না থাকলে একটা 0 দাও। তো দেখো দশমিকের পরে এখানে 3টি অঙ্ক রয়েছে, আর এখানে কিন্তু 3টি 0 রয়েছে, তাহলে এই 0 আর এই পয়েন্ট কাটা গেল, থাকে শুধু এখানে 5 আর এই সংখ্যাটি থাকে। তো এটা যদি গুণ করা, দেখো 5 কে 5, 3 পাশে 15 এর 5, সাথে হলো 1, 3 পাশে 15 এর 1, 16। তাহলে আমরা দেখো সরল মুনাফা পেলাম 1500 টাকা, আর
চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত 1655 টাকা। তাহলে দুটোর পার্থক্য কত হবে? দুটোর পার্থক্য হবে যদি আমরা এটা থেকে এই সরল মুনাফাটা বাদ দেই তাহলে পার্থক্য হয়ে যাবে। তো আমরা লিখব, এটুকু মুছে ফেলি, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান, এখানে কত দিব দেখো 1655 হলো, আর সরল মুনাফা ছিল কত 1500 টাকা। তারপরে এই 1655 থেকে যদি 1500 বিয়োগ দাও তাহলে কত হবে 155 টাকা। তাহলে উত্তরই হলো 155 টাকা। উত্তর 155। একটা সমস্যা হলো দেখো আমাদের বোর্ড ছোট থাকার কারণে আমাদের অঙ্ক মুছে মুছে করতে হয়, জন্য পরবর্তীতে বোঝাতে হলে একটু প্রবলেম দাঁড়িয়ে যায় আমাদের। তো তারপরেও বোঝানোর চেষ্টা করছি। দেখো আমাদের অঙ্কটিকে যদি আবার একবার পড়ি, দেখো এখানে একটা আসল রয়েছে 5000 টাকা। 3 বছর পরে আমি যদি এই 3 বছরে যদি এই টাকাটিকে সরল মুনাফায় বিনিয়োগ করতাম, আবার যদি চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ করতাম, তাহলে আমরা এই দুই মুনাফার পার্থক্য কত পাবো সেটাই আমাদের অঙ্কটিতে বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুটো মুনাফাই কিন্তু বের করতে হবে, সরল মুনাফা বের করতে হবে, আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো সরল মুনাফার সূত্রটি কি আমরা আগের অনুসরণে জেনেছি, আই সমান পিএনআর। যে জিনিসটি আমরা আগে বোর্ডের আগে করেছিলাম, আই সমান পিএনআর। আই পি এর একটা মান রয়েছে 5000, এন হলো 3 আর আর হলো 10%। এগুলো যদি ক্যালকুলেশন করি আমরা পেয়েছিলাম কত 1500 টাকা। তো আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা সমান সি বিয়োগ পি। এখানে সি কি, সি হলো মুনাফা আসল বা মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা প্লাস চক্রবৃদ্ধি যে আমাদের এটা ছিল আসলটা ছিল ওই আসল, এই দুটো যোগ করলে কিন্তু সি হয়, অর্থাৎ সমৃদ্ধি মূল বলা হয় এটাকে। তো সমৃদ্ধি মূল আমরা বের করব কিভাবে, সি সমান সমান পি ইনটু 1 প্লাস আর, আর মাইনাস পি, অর্থাৎ মাইনাস পি মানে কি আসল, এটা বাদ দিলে কি হবে মুনাফাটা পেয়ে যাব। তো ওখান থেকে ক্যালকুলেশন করতে গেলে আমরা ক্যালকুলেশন করতে করতে আমরা এই সংখ্যাটি পেলাম 1655 টাকা পেলাম। তো এখন যদি এই মুনাফা থেকে আমরা সরল মুনাফা 1500 টাকা বাদ দেই তাহলে আমরা কিন্তু যে জিনিসটি পাবো সেটি আমাদের অঙ্কে চেয়েছে, অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য করবে। ব্যাস, হয়তো অবশ্যই তোমরা এতক্ষণ অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় তুলতে পেরেছো। তো এবার এ পর্যায়ে আমরা পরবর্তীতে কোন অঙ্কটি করা যায় একটু দেখি। দেখো এখানে আমরা এখানে 9 নম্বর অঙ্ক করতে হবে। আসে 9 নম্বরের অঙ্কের মতো কিন্তু সৃজনশীল পদ্ধতিতে আসে। তো আমরা বোর্ডটি মুছে ফেলি। নয় নম্বর অঙ্কটিতে কি রয়েছে দেখেছো, বলেছে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা এবং 2 বছর অন্তে কত চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6760 টাকা হলে মূলধন কত। আমাদের মুনাফার হার দেওয়া নাই কিন্তু দেওয়া আছে দুই ক্ষেত্রে একই মুনাফা। এখানে তো আসলও দেওয়া নাই, তো আসলটি আমাদের বের করতে হবে। তো আমরা লিখি, এখানে দেওয়া রয়েছে কি যে লিখবো আমরা, দেওয়া রয়েছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। 9 নম্বর অঙ্কটি লেখো, দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত 6500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান 6760
60 টাকা, তাই না? 6760 টাকা। তো বলছে মূলধন কত? মনে করি মূলধন P টাকা এবং মুনাফার হার, উভয় ক্ষেত্রে মুনাফার হার 8%। তো আমরা লিখি, দেখো মনে করি মূলধন P টাকা এবং মুনাফার হার 8%। তো আমরা এটা কিন্তু 1 বছর আগে, তাহলে শর্ত মতে এখান থেকে দুটো শর্ত আমরা লিখতে পারি। দেখো শর্ত মতে, প্রথম শর্ত মতে দেখি, প্রথম শর্ত মতে কি হবে দেখো, 1 বছর আনতে এত টাকা, সি এর মান 1 বছরে সি এর মান হলো এত টাকা, চক্রবৃদ্ধি মূলধন মানে হলো সি। তাহলে আমরা লিখতে পারি সি সমান যদি অত হয়, তো পি ইনটু 1 প্লাস আর এর পাওয়ার 1 ইকুয়াল টু কিন্তু হবে তোমার 6500। এটা ইকুয়েশন নাম্বার আমরা 1 দিতে পারি। দ্বিতীয় শর্ত মতে দেখো কি হতে পারে, দ্বিতীয় শর্ত মতে এটা ছিল 2 বছর আনতে, তাহলে p ইনটু 1 প্লাস r এর পাওয়ার হবে 2 ইকুয়াল টু হবে কত, 6760। দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এখানে আমাদের 1 বছর আনতে c এর মান এত, 2 বছর আনতে c এর মান এত। তো c ইকুয়াল টু কত? c ইকুয়াল টু হলো p ইনটু 1 প্লাস r এর পাওয়ার n। n হলো এখানে 1 বছর আনতে বেলায় 1 হবে, আর 2 বছর আনতে এখানে হবে 2। তারপরে 1 বছর আনতে যে মূলধন সেটি আমরা লিখলাম, আবার 2 বছর আনতে, এখানে যদি আবার বলতো যে 5 বছর আনতে কত, তাহলে n এর মান কিন্তু 5 হতো। তারপরে এই পাশে 5 বছর আনতে যে মূলধনটা থাকতো সেই মূলধনটা আমরা লিখতাম। তো লিখলাম। এখন দেখো এই দুটো সমীকরণ থেকে আমাদের মোট কথা কি বের করতে হবে, আমাদের p এর মান বের করতে হবে। তো আমি একটা জিনিস লক্ষ্য করে একটু সহজ করার জন্য, যদি এখানেও স্কয়ার থাকতো এখানেও স্কয়ার থাকতো তাহলে কিন্তু কাটা যেত, তাহলে কিন্তু p এই থাকবে। তো আমি এক্ষেত্রে লিখব যে 1 নং সমীকরণকে বর্গ করে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। দেখো তাহলে কি হবে, 1 নং সমীকরণকে বর্গ করে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তো 1 নং সমীকরণকে বর্গ মানে উভয় পাশে বর্গ করব, তাহলে এটাকে কি হবে, এটা হবে p কে বর্গ করলে p স্কয়ার আর 1 প্লাস r এর স্কয়ার হবে। দেখো এখানে 1 ছিল, স্কয়ার করলাম তাহলে 2 হয়ে যাবে পাওয়ার। আর 2 নম্বর সমীকরণে বাম পক্ষ রয়েছে p ইনটু 1 প্লাস r এর পাওয়ার স্কয়ারে রয়েছে, কিন্তু এটাকে কিন্তু আমি কিছু করিনি। আর ডান পাশে কিন্তু এটাকে বর্গ করতে হবে, তাহলে 6500 এর হলো স্কয়ার ভাগ হলো কত, 6760। বুঝতে পেরেছো? দেখো এটাকে 1 নম্বর সমীকরণে বর্গ করার অর্থ কি, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে কিন্তু আমাদের বর্গ করতে হবে। তো দেখো p ছিল, p রে বর্গ করলে p স্কয়ার হবে। আবার এখানে এটা পাওয়ার 1 ছিল, এটাকে বর্গ করলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 1 রে 2 দ্বারা গুণ করলে 2 হবে। আর এটাকে স্কয়ার করলে ওটাকে একটা স্কয়ার দিয়ে দিলাম। বাস এই পর্যায়ে দেখো আমরা করলাম কেন, দেখো 1 প্লাস r এর স্কয়ার 1 প্লাস r এর স্কয়ার কাটা যাবে, আর এখান থেকে দুটো p আছে, একটা p কাটা গেলে থাকবে কি, আরো একটা p থাকবে। বা p সমান, এখানে একটি কাজ করি, দেখো 6502 বার আমরা কাটাকাটি করব, 6500 গুণ 6500 ভাগ হলো কত, 6760। তো এখন দেখো এইটুকু পর্যন্ত বুঝছো কিনা, আমি আমার যেহেতু বোর্ড মুছতে হবে আবার একটু বোঝানোর চেষ্টা করি। যে অঙ্কটিতে দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। এখন তো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কি, c p * 1 + r এর পাওয়ার n। এখানে 1 বছরান্তের c এর মানে হলো এটি,
তো 1 বছর অন্তে দেখো 1 বছর অন্তে হবে কি যখন n এর মান 1 হবে। তো p ইনটু 1 n এর p ইনটু 1 প্লাস r এর পাওয়ার কত 1 সমান সমান হবে এই সংখ্যাটা। আর এখানে 2 বছর অন্তে এখানে শুধু ডিফারেন্সটা কত, এখানে 1 ছিল এখানে 2, বললাম তো আগে যেখানে 5 হলে 5 হতো, 10 হলে 10 হতো, যত বছর পড়বে তত সংখ্যাটি কিন্তু এখানে হবে সমান সমান এখানে যে সংখ্যাটা থাকবে 2 বছর অন্তে 5 বছর অন্তে যাই হোক। ঠিক আছে, এখন এই দুটো সমীকরণ থেকে আমাদের p এর মান বের করতে হবে। দেখো আমরা যদি এখানে এই সমীকরণটা দেখো স্কয়ার আছে 1 প্লাস r এর স্কয়ার আছে, এখানে কিন্তু r এর স্কয়ার নেই। তো আমরা যদি এটাকে 1 প্লাস r এর স্কয়ার হয় তাহলে কিন্তু কাটা যাবে। তো আমরা সেটি করার জন্য একটা টেকনিক অবলম্বন করলাম, এই সমীকরণটাকে পুরো বর্গ করলাম। বর্গ করলে কি হয় দেখো, p কে স্কয়ার করলে p স্কয়ার হবে, আর এটাকে স্কয়ার করতে এটাই হলো, আর এটাকে স্কয়ার করলে a স্কয়ার হবে। আর নিচে 2 নম্বর সমীকরণ অর্থাৎ যাকে দ্বারা ভাগ করব সে কিন্তু যা আছে তাই, ওটাকে কিছুই করিনি না। এটা এটা আর এটা কাটা গেল, আর দুটো p থেকে একটা p যদি কাটা যায় তাহলে আরেকটি p থাকে। আর এখানে আমি করলাম কি শুধু এটাকে দুইবার লিখলাম স্কয়ারের কারণে, আর এটা নিচে যা আছে তাই। তো এখন আমরা কাটাকাটি করব, a একটা 0 কাটি। এখন যদি আমরা এটাকে 4 দ্বারা কাটি, দেখো 4 দ্বারা কাটলে কি হয়, 4 দ্বারা কাটলে হবে 4 একে 4, 4 একে 4 থাকে কত 2 27, 4 6 24 থাকে কত 25 26 27 3 থাকে 36, 4 9 36, 1 6 9 হয়েছে। এখন 4 দ্বারা কেটেছি, 4 দ্বারা যদি এই সংখ্যাটাকে কাটি, দেখো 6 কে কাটলে 4 একে 4 থাকে কত 4 থেকে 4 যদি 6 থেকে যায় তাহলে 2 থাকে, 2 এর পরে 5 25, 4 6 24 থাকে কত 25 থেকে যদি 24 যায় 1 থাকে, 1 এর পরে 0 আনলে কত হবে 10, 4 দুগুণী 8, 4 দুগুণী 8। তো তারপরে 10 থেকে যদি 8 যায় থাকে 2, 2 এর পরে একটা 0 20, 4 5 20। বাস এটা কেটে ফেললাম আমরা। এরপর আমরা উপরে একটু মুছে ফেলি কাটাকাটিতে, আর একটু ভালোভাবে করি বাকিটুকু। এবারে আমাদের থাকলো কি দেখো তো, বা p সমান কত থাকলো দেখো 1625, 1625 গুণ পাশে রয়েছে কত 650, 650 ভাগ হলো কত 169, 169। আচ্ছা এখন এটুকুরে আবার কাটতে পারি, দেখো এটাকে কিন্তু 13 13 169, দেখো 13 দ্বারা যদি কাটি, 13 দিয়ে কাটলে 13 বার হয়, 13 13 169, 13 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 13 65, 5 বার আর জিরোটা চলে গেল ওখানে। আর 13 দ্বারা এটাকে যদি কাটি, দেখো 16 কে যদি 13 দ্বারা কাটা হয় 13 কে 13 একবার হবে, 16 থেকে 13 বাদ গেলে থাকে 3, 3 এর পরে 2 32, 32 কে 13 দিয়ে ভাগ করলে 13 2 26, 3 13 39 বেশি হয়ে যাবে। তো 13 26 থেকে আমরা 32 পর্যন্ত করলে কত হয় 6 হয়, দেখো 26 27 28 29 30 31 32 6, 6 করে আনলাম 5 কত 65, 13 দিয়ে কাটলে 5 13 65, এটা আর এটা কাটা গেল। তো থাকলো কি দেখো এই জিরোটি আমরা এখানে নামিয়ে দেই, আর 5 দ্বারা গুণ করো, 5 5 আর 25 এর 5 হাত হলো 2, 5 বড় 60 এর 2 62, এত টাকা। দেখো আমাদের মূলধন চেয়েছে, মূলধনে আমরা p ধরেছিলাম, তো p এর মান পেয়ে গেলাম। তো সুতরাং এটি আমাদের অঙ্কের উত্তর। দেখো নির্ণয় মূলধন আমরা নিচে টুকু মুছে ফেলি, সুতরাং নির্ণয় মূলধন কত টাকা 6250 টাকা। তো উত্তরই হলো এইটা, উত্তর 6250 টাকা। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আগে তোমাদের তো বোঝানো হয়েছে, পরেরটুকু শুধু মাত্র ক্যালকুলেশনে যাওয়া হয়। তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা কিন্তু নামটা কম পারো, নামটা যদি কম পারো তাহলে কিন্তু তোমরা কাটাকাটি করতে পারবে না, আর ক্যালকুলেটরের উপর সবসময় নির্ভরশীল হওয়া যাবে না। এজন্য কিন্তু আমাদের নামটা পড়তে হবে, কাটাকাটিতে আমাদের অনেক এক্সপার্ট হতে হবে। এটা মনে রাখতে হবে যে শুধু ক্যালকুলেটরের উপর ডিপেন্ড করলে হবে না, যেভাবে আমি কেটেছি ঠিক এইভাবে কাটতে হবে অঙ্ক। এই পর্যায়ে আমরা করব
তো 11 নম্বর করি আমরা, 11 নম্বর অঙ্কটা করি। দেখো হয়তো তোমরা তুলে ফেলছো অঙ্কটি, দেখি আমরা 11 নম্বরে চলে যাই। নম্বর অঙ্কটিতে রয়েছে কি দেখো, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? এখানে দেখো আমরা এখানে সূত্রটি থেকে আর হলো পার্সেন্টেজ, আর এর মানটা কিন্তু শতকরাতে প্রকাশ করি, কিন্তু প্রতি হাজারে এখানে রয়েছে, এই হাজারটিকে আমাদের কিন্তু শতে পরিণত করতে হবে। তো এখানে আমরা লিখবো, দেখো প্রথমে লেখো 1000 জনে বৃদ্ধি পায়, দেখো জনসংখ্যা 1000 জনে বৃদ্ধি পায় কয়জন? দেখো তো বৃদ্ধি পায় হলো 1000 জনে বৃদ্ধি পায় 25 জন, 25 জন। একজনে বৃদ্ধি পাবে কত? দেখো 25/1000, সুতরাং 100 জনে বৃদ্ধি পাবে কত? তাহলে 25 গুণ ওইটা 1000 হবে, গুণ 100 ভাগ হলো 1000। এই 0 এই 0 এই 0 কাটো, আর এটা দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 2.5। তার মানে আর এর মানে কিন্তু হলো 2.5। তো এখানে কি দেওয়া আছে আমরা এখন লিখি, এখানে বর্তমান জনসংখ্যাকে আমরা এখানে আসল ধরব। বর্তমান জনসংখ্যা p সমান 64 লক্ষ। দেখো 64 লক্ষ, যেহেতু এই 4 কে আমরা একক ধরব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এত জন। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে 64 ধরে 64 লক্ষ হয়েছে। তো সময় কত? এখানে কত বছরের কথা বলেছে? এখানে বলেছে 2 বছর পর। তো লেখো সময় n সমান 2 বছর, আর জনসংখ্যা বৃদ্ধির হার r, জনসংখ্যা বৃদ্ধির হার r সমান 2.5%, সমান কত হবে? দেখো 2.5/100 সমান 0.025। এটাকে ভাগ করলে 0.025 হবে। কিভাবে? দেখো এখানে আমাদের 100 তে দুটো জিরো রয়েছে, এজন্য পয়েন্টটা 2 ঘর পিছনে চলে আসবে। আমাদের এখানে একটি অঙ্ক রয়েছে, আর একটি, এজন্য জিরো দিতে হবে। তোমরা ইচ্ছা করলে এই পয়েন্টের আগে একটা জিরো দিতে পারো। এত এরপরে বলছে যে আমাদের বলেছে কি বলেছে শেষে, ওই শহরের জনসংখ্যা করতে, অর্থাৎ চক্রবৃদ্ধি। এখানে কিন্তু চক্রবৃদ্ধির সূত্রটি প্রয়োগ করতে হবে। লিখতে হবে 2 বছর পর জনসংখ্যা c সমান হওয়ার, তবে 2 বছর পর মোট জনসংখ্যা c সমান হয়। আমরা c ধরলাম যে 2 বছর পর জনসংখ্যা হবে c। তো আমরা জানি c সমান কি? সূত্রটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা জানি c সমান p * 1 প্লাস r এর পাওয়ার হলো n। তো এখানে যদি আমরা এখন মানগুলো বসিয়ে দিই, দেখো p এর মান 64 লক্ষ। দেখো p এর মান হলো 6 4 দিয়ে কয়টা জিরো ছিল? 1 2 3 4 5টা জিরো, 1 2 3 4 5টা জিরো, 1। আর r এর মান কত? দেখো r এর মান হলো 0.025। এর হলো কত? n এর মান হলো 2। এটি হবে। তো দেখো আবার একটু, যেহেতু মুছতে হবে বোর্ডটি, আবার একটু উপরে দেখি। এখানে আমরা জানি যে এখানে যে rটি ব্যবহার করি, এটি হলো শতকরাতে হয়, কিন্তু এখানে অঙ্কতে লক্ষ্য করো দেয়া আছে কিভাবে? দেয়া আছে প্রতি হাজারে, অর্থাৎ জনসংখ্যা প্রতি 1000 জনে বৃদ্ধি পায় 25 জন, একজনে কত? 100 জনে কত? আমাদের 100 জন জিনিসটি বের করে নিতে হবে, ওটাই হলো r এর মান।
তো তারপরে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 64 লক্ষ, সময় ছিল 2 বছর, জনসংখ্যা বৃদ্ধির হার যেটা বের করলাম এখানে, আর বলছে 2 বছর পর জনসংখ্যা c কত হবে তাহলে, বাস ঠিক আছে। তারপরে আমরা সূত্রটি এখানে লিখলাম। এখন যদি আমরা এটাকে আমরা সমাধান করি উপরে, তাহলে এবারে মুছে ফেলি। সমাধান করলে কি হয় দেখো তো একটু। সমান 1 2 3 4 5টি দিন ছিল, 1 2 3 4 5টি, আর এটার সাথে যোগ করলে কত হবে দেখো 1.025। এখন 1.025 এর স্কয়ার মানে কি, ওটা দিয়ে আরেক একটু ওইটাকে গুণ দিতে হবে, তাই না? তাহলে যদি আমরা করি দেখো এই পাশে গুণটি করি, তোমরা ক্যালকুলেটর ইউজ করো বেশি, কিন্তু ক্যালকুলেটর এত বেশি ইউজ করা যাবে না। 1.025 into 1.025, তো আমরা 5 দ্বারা যদি গুণ করি দেখো 5 5 আর 25 এর 5 হাত হলো 2, 5 গুণ 10 আর 2 12, 2 হাত হলো 1, 5 0 0 আর 1 5 1 কে 5। বুঝতে পারছো নিশ্চয়ই 5 দ্বারা গুণ করেছি, 5 5 আর 25 এর 5 হাত হলো 2, 5 গুণ 10 আর 2 12, 2 হাত হলো 1, 5 আর 0 গুণ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 5 1 কে 5। তারপরে নিয়ম দিয়ে একটা 0 দাও, তারপর 2 দিয়ে আবার এটাকে 5 দুগুণ 10 এর 0 হাত হলো 1, 2 দুগুণ 4 আর 1 কে 5, 2 0 0, 2 1 কে 2। তো তারপরে এই 0 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এখানে তো দুটো 0 দিতেই হবে, তারপরে 0 দিয়ে গুণ করলে আরো 4টা অঙ্ক, যেহেতু 4 0, তারপরে আবার 3টা 0 দিতে হবে, যত ঘর নিচে নামবে ততগুলো 0। এখন এক দ্বারা যদি এটাকে গুণ করো দেখো 5 2 0 1। এবারে আমরা যোগ করি, যোগ করলে কি হয় দেখো 5 2 5 আর 1 6 6, তারপরে হলো কত 5 আর 5 10 এর 0 হাতে হলো কত 1, 2 2 4 আর 1 5 1 0। এখন দেখো আমাদের এটিতে কিন্তু দশমিক রয়েছে, আর এখানে কিন্তু দশমিক নেই, দশমিক তো দিতে হবে। তাই এখানে দেখো 1 2 3 ঘর, এখানেও 3 ঘর, অর্থাৎ মোট 6টি, ডান পাশ থেকে 6 ঘর পিছনে দশমিক দিয়ে দিতে হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে দশমিক হবে, এখানে দশমিক হবে। তাহলে আমাদের ওটাকে ভাঙালে হলো 6 4 1 2 3 4 5 ইনটু একের পরে কয়টা জিরো আছে, এটা সংখ্যা আছে দশমিক দিয়ে 0 5 0 6 2 5 6 2 5। এখন দেখো এটিকে যদি আমরা 64 দ্বারা গুণ করি, দেখো এই শূন্যগুলি থাক, আমরা 64 দ্বারা গুণ করব। 64 দ্বারা যদি গুণ করি দেখো গুণ 64, 64 দ্বারা গুণ করলে কত হবে দেখো 4 5 আর 20 এর 0 হাতে হলো কত 2, 4 2 8 আর 2 10 এর 0 হাতে হলো 11, 4 5 আর 20 এর 0 হাতে হলো 2, 4 2 8 আর 2 10 হাতে হলো 1, 4 24 আর 1 25 এর 5 হাতে হলো কত 2, 4 0 0 আর 2 2, 4 5 আর 20 0 হাতে হলো 2 2 4। দেখো 4 5 আর 20 0 হাতে 2, 4 2 8 আর 2 10 হাতে হলো 1, 4 24 আর 25 এর 5 হাতে হলো 2, 4 0 0 আর 2 2, 4 5 আর 20 0 হাতে হলো 2, 4 0 0 আর 2 2, 4 1 4। এবারে আবার 6 দিয়ে গুণ একটা 0 দাও, দেখো 6 5 6 30 0 হাতে হলো 3, 5 6 30 0 হাতে হলো 3, 6 2 12 আর 3 15, 15 এর 5 হাতে 1, 6 6 36 আর 1 37 এর 7 হাতে হলো কত, হাতে হলো 3, 3 এটাকে যদি গুণ করো তাহলে 0 হয়, 3 3 নামবে, তাহলে 5 6 30 এর 0 হাতে হলো 3, 3 নেমে যাবে, 6 1 কে 6। আবার একটু দেখো 6 দিয়ে গুণটা হলো কিনা, 5 6 30 0 হাতে হলো 3, 6 2 12 3 15 এর 5 ও এই যে ওটাতে আগে 5 6 30 0 হাতে হলো 3, 6 2 12 আর 3 15 এর 5 হাতে হলো 1, 6 6 37 আর 37 এর 7 হাতে হলো 3, 6 0 0 আর 3 3, 5 6 30 এর 0 হাতে হলো 3, 6 0 0 আর 3 3, 6 1 কে 6। ঠিক আছে, এবারে যোগ করো 0 0 5 আর 5 10 0 হাতে হলো 1, 7 2 9 আর 1 10 0 হাতে হলো 1, হাতে হলো 1, তারপরে আছে কত 3 আর 1 4, 2 4 আর 3 7 আর হলো 6। এখন দেখো এখানে কিন্তু আমরা
শুধু 64 দিয়ে গুণ করেছিলাম। তারপরে এরপরে 1 2 3 4 5 পাঁচটা জিরো কিন্তু দিতে হবে। তো পাঁচটি জিরো যদি দেই, ওখান থেকে কিন্তু আবার এখানে 6টি কাটা যাবে না। 1 2 3 4 5 6টি, 6টা কাটা যাবে, মানে ওই 5টা কাটা যাবে আর এই একটা কাটা যাবে ওই দশমিকের জন্য। তাহলে থাকে কত দেখো, 6 7 2 4, তাহলে থাকে 6 7 2 4 2 4, তারপরে তিনটা জিরো 1 2 3, একক দশক শতক হাজার লক্ষ, 67 লক্ষ 24,000 এত জন। তোমরা গুণটি বাড়িতে কিন্তু তোমরা এভাবে গুণ করতে এখন অভ্যস্ত নয়, এভাবে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে, কারণ আমার হাতে ক্যালকুলেটর নেই। অনেক সময় ক্যালকুলেটর থাকলেও তোমাদের যারা পরিদর্শকে থাকবেন পরীক্ষায় তারা নাও দিতে পারে। সো আমাদের এই ধরনের গুণ কিন্তু শিখতে হবে, ক্যালকুলেটর থাক আর না থাক, গুণগুলো না শিখলে কিন্তু হবে না। তাহলে আমাদের কয় বছর, 2 বছর পরে ওই শহরে লোকসংখ্যা হবে এতজন। দেখো সুতরাং আমাদের এই পাশটা মুছে ফেলি এবারে। সুতরাং 2 বছর পর ওই শহরের মোট জনসংখ্যা হবে কত, 6 7 2 4 3 0 এত জন। উত্তর 6 7 2 4 এত জন। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের গুণ, এই সমস্ত পাটিগণিতের অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের নামতা জানতে হবে, গুণ জানতে হবে, ভালোভাবে জানতে হবে। তো এই ক্যালকুলেশনটা তোমরা বারবার করবে, কারণ এই ধরনের ক্যালকুলেটর আমি বারবারই বলি, আমরা অভ্যস্ত, এখন বর্তমান যুগে কিন্তু অভ্যস্ত না। আমরা কিন্তু আগেকার দিনে ক্যালকুলেটর চিন্তামই না, আমরা কিন্তু সবসময় হাতে গুণ করতাম। তো আজ আর সময় নেই, আগামী ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এর মধ্যে তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে সম্পূর্ণ বোঝার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।